যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি চুক্তির পাশাপাশি বড় বিনিয়োগ পেতে চলছে ইরান। গঠন হচ্ছে প্রায় $300 বিলিয়ন বিশাল তহবিল। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 4 কড়া জবাবের হুঁশিয়ারি তেহরানের। বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম। ফ্রান্সে চলছে G7 জোটের বার্ষিক সম্মেলন। বিশ্বে চলমান সংকট নিরসন ও জোটভুক্ত দেশগুলোর সম্পর্ক জোরদারে আলোচনা। এবং ইলন মাস্কের XAI ঘিরে হওয়া পরিবেশগত বিতর্কে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন বিচার বিভাগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির চুক্তির পাশাপাশি বড় বিনিয়োগ পেতে চলেছে ইরান। চুক্তির আওতায় ইরানে বিনিয়োগের জন্য প্রায় $300 বিলিয়ন একটি বিশাল তহবিল গঠন করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত ইরানের অর্থনীতি পুনর্গঠন এবং উভয় পক্ষকে চুক্তিতে ধরে রাখতেই এই বিশেষ অর্থনৈতিক উদ্যোগ। বিস্তারিত থাকছে আব্দুল মালিকের রিপোর্টে। 28 ফেব্রুয়ারিতে শুরু হওয়া দীর্ঘদিনের সংঘাতের পর অবশেষে শান্তির পথে হাঁটছে ওয়াশিংটন ও তেহরান। যুদ্ধ বন্ধ, মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় সচল করার লক্ষ্যে শুক্রবার চূড়ান্ত চুক্তিতে সই করতে যাচ্ছে দুই দেশ। তবে এই চুক্তির মধ্যে বড় চমক ইরানের জন্য $300 বিলিয়ন একটি বিশাল বেসরকারি তহবিল গঠন। মূলত যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তেহরান প্রথমে $400 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করলেও মার্কিন আপত্তির মুখে বিকল্প বেসরকারি তহবিল গঠনের ধারণা সামনে আসে। তবে এটি কোনো সরকারি অনুদান বা রাষ্ট্রীয় তহবিল নয়, বিভিন্ন খাতে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে গঠিত বিনিয়োগ তহবিল, যেখানে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় আরব দেশ, এশিয়া ও দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার প্রতিষ্ঠানও থাকতে পারে। মূলত এনার্জি, লজিস্টিক্স, ম্যানুফ্যাকচারিং এবং পরিবহন খাতে প্রতিষ্ঠানগুলোই বিশাল বিনিয়োগ করবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইরান যদি পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে, সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস করে এবং কঠোর আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়, তবেই উপসাগরীয় দেশগুলোর সহায়তায় এই $300 বিলিয়ন তহবিলের সুবিধা পাবে তারা। তবে রয়টার্সের এমন প্রতিবেদনের কড়া সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলনের সাইডলাইনে কাতারের আমিরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালে তিনি বলেন, ইরান চুক্তি সম্পন্ন হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে বলে যে প্রতিবেদন এসেছে সেগুলো সবই ভিত্তিহীন। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়া সত্ত্বেও গত 4 দশকে ইরানে উল্লেখযোগ্য কোনো সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা FDI আসেনি। ধারাবাহিক মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি বিশ্ব পুঁজিবাজার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। অথচ ইরান মধ্যপ্রাচ্যের সবথেকে সম্ভাবনাময় দেশগুলোর একটি। আব্দুল মালেক, RTV। সমঝোতা চুক্তি কার্যকর হওয়ার পর লেবাননে অন্তত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। তেল আবিবের হামলায় প্রাণ গেছে অন্তত 4 লেবানিজের। হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবানন পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা চূড়ান্ত হওয়ার পরেও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। লেবাননে সামরিক অভিযান নিয়ে এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। তেহরানের দাবি, সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর থেকে অন্তত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে জায়নবাদীরা। ইরান বলছে, লেবানন যুদ্ধের অবসান যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অবিচ্ছেদ্য অংশ। তাই লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়া হবে, জানায় তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দেন, কেবল যুদ্ধবিরতি নয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ ফেরত দেওয়াও চুক্তির অপরিহার্য শর্ত। লেবানন পরিস্থিতি নিয়ে বিরল মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্য সমালোচনা করে লেবানন ইস্যুতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করা এবং উত্তেজনা বৃদ্ধির পথ এড়িয়ে চলার কথা স্মরণ করিয়ে দেন।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েল। 1997 সালের হেব্রন চুক্তি বাতিল করার দাবি করেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ। বিশ্লেষকরা বলছেন, এর ফলে পশ্চিম তীরের বৃহত্তম শহর হেব্রনে ফিলিস্তিনি পৌর কর্তৃপক্ষের নির্মাণ সংক্রান্ত ক্ষমতা খর্ব হতে পারে। মধ্যপ্রাচ্যের এই অনিশ্চয়তায় প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সরবরাহ ব্যবস্থায় নতুন ঝুঁকির শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী দেখা গেছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অগ্রগতি এবং লেবানন পরিস্থিতির উপর নজর রাখছেন। ইমতিয়াজ আহমেদ, RTV। ফ্রান্সে চলছে G7 ভুক্ত জোটের 3 দিন ব্যাপী 52তম বার্ষিক সম্মেলন, যেখানে বিশ্বের চলমান সাম্প্রতিক ইস্যু ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জোটভুক্ত দেশগুলোর সম্পর্ক জোরদারে আলোচনা হয়। সম্মেলন আজই শেষ দিনের মতো দেশগুলোকে আতিথেয়তা দেবে ফ্রান্স। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। ফ্রান্সের এভিয়ান লেবায়ে শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোট G7-এর 52তম বার্ষিক সম্মেলন। 15 থেকে 17 জুন পর্যন্ত চলমান এবারের সম্মেলনের আয়োজক ফ্রান্স আতিথেয়তা দিচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এবারের আসরটি এমন এক সময়ে শুরু হয়েছে যার ঠিক কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান বন্ধের একটি ঐতিহাসিক চুক্তি ঘোষিত হয়েছে। ফলে সম্মেলনের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের উপর বিরক্তি প্রকাশ বেশ আলোচিত হয়েছে। সম্মেলনের সাইডলাইনে কাতারের আমিরের সাথে যৌথ সংলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে ইসরায়েলি সাম্প্রতিক হামলা তীব্র সমালোচনা করেন। বলেন, এই হামলা ছিল অত্যন্ত নির্মম ও মাত্রাতিরিক্ত। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রশংসা করে ট্রাম্প বলেন, ইসরায়েলের উচিত সিরিয়াকেই হিজবুল্লাহর বিষয়টি দেখভাল করতে দেওয়া। আমার এটা ভালো লাগেনি যে সে এমন একটা সামান্য ঘটনার উপর ভিত্তি করে হামলা চালালো, যেখানে কিছু ড্রোন ওড়ানো হয়েছিল। আমি দেখেছি বোমাটা কোথায় গিয়ে পড়েছিল। ওটা ঠিক ছিল না, ওটা ছিল একটা নৃশংস বাড়াবাড়ি। সম্মেলনে উঠে এসেছে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ। জেলেনস্কির সাথে বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাশিয়ার উচিত এখন একটি চুক্তিতে আসা। তবে আলোচিত প্রসঙ্গ ছাড়াও আলোচনা হয়েছে সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়েও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আবারও দেখা গেছে ইতালির জর্জিয়া মেলোনিকে। এমনকি মেলোনি মোদীকে ইঙ্গিত করে রসিকতা করে বলেন, তারা দুজন এখন সবচেয়ে বিখ্যাত জুটি। গত মাসের রোম সফরের সময় মোদীর দেওয়া মেলোডি ট্রফি নিয়ে তৈরি করা একটি ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হওয়ার পর এই মন্তব্য করেন মেলোনি। পাশাপাশি ছিলেন মিশরের আবদেল ফাত্তাহ আল সিসি, ব্রাজিলের লুলা দা সিলভা, কেনিয়ার উইলিয়াম রুটো, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং, জাপানের প্রেসিডেন্ট সানায়ে তাকাইচি সহ বিশ্বের শীর্ষ নেতারা। বুধবার আবারও শেষ দিনের মতো বৈঠকে বসবেন জোটের অন্তর্ভুক্ত 7টি দেশের প্রধান ও প্রতিনিধিরা। আব্দুল মালিক, RTV। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI ঘিরে হওয়া পরিবেশগত বিতর্কে হস্তক্ষেপ করেছে ট্রাম্প প্রশাসন। ইলন মাস্কের মালিকানাধীন XAI এর পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের টেনেসিতে নির্মাণাধীন বিশাল ডেটা সেন্টারকে কেন্দ্র করে দায়ের হওয়া দূষণ বিষয়ক মামলা বাতিলের আবেদন জানানো হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, টেনেসিতে নির্মাণাধীন $20 বিলিয়ন ডেটা সেন্টারকে নিয়ে চলা আইনি লড়াই দেশের জাতীয় অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহের জন্য একাধিক প্রাকৃতিক গ্যাস চালিত টারবাইন স্থাপন ও পরিচালনা করছে XAI, যা থেকে নির্গত ক্ষতিকর দূষণ অ্যাজমা, শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। মামলায় এমন অভিযোগ করা হয়। আদালতে দাখিল করা এক আবেদনে বিচার বিভাগ মামলাটি খারিজের অনুরোধ জানায়। বেজিংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মিয়ানমারের জান্তা প্রধান মিং অং হ্লিংকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 15 থেকে 19 জুনের এই রাষ্ট্রীয় সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন মিয়ানমারের এই শীর্ষ নেতা। মিয়ানমারে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর বেইজিং ও নেপিদোর মধ্যকার সম্পর্ক আরও জোরালো করতে এই উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশকে ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেছে। বৈঠক শেষে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। মূলত চীন মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মতো বড় প্রকল্পগুলোর কারণে বেজিং এখনও মিয়ানমারের অন্যতম বৃহত্তম বাণিজ্য অংশীদার ও প্রধান বিনিয়োগকারী। পশ্চিমবঙ্গের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এ লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। আগামী 5 জুলাইয়ের মধ্যে রাজ্যের প্রতিটি জেলার মাদ্রাসা সংক্রান্ত তথ্য সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয় প্রতিটি ব্লক ও পৌর এলাকায় কী ধরনের মাদ্রাসা পরিচালিত হচ্ছে, কত শিক্ষার্থী পড়াশোনা করছে, কী ধরনের পাঠদান কার্যক্রম হচ্ছে, মাদ্রাসায় অবকাঠামোগত অবস্থা কী এবং প্রশাসনিক কাঠামো কেমন এর পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। সরকারি অনুমোদিত, স্বীকৃত, অনুদানপ্রাপ্ত, অনুদানবিহীন, বেসরকারি এবং নিবন্ধনবিহীন সব ধরনের মাদ্রাসাকে এ তথ্য সংগ্রহের আওতায় আনা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংখ্যালঘু সমাজের একটি অংশে উদ্বেগ দেখা দিয়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।